শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই রমার নাক ডাকার আওয়াজ শোনা যেতে লাগলো। সুন্দরী মেয়েরাও যে কী বিচ্ছিরি আওয়াজ করে নাক ডাকে তা যারা সকর্ণে শোনেননি তারা বোধহয় জানেন না। আমার ঘুম আসছিল না। শুয়ে শুয়ে নানা কথা ভাবছিলাম। অনেক মাস পরে রমা আমাকে ওর শরীরে আসার জন্য নেমন্তন্ন করেছিল আজ রাতে। যদি একে নেমন্তন্ন বলা চলে, কিন্তু আমার ঘেন্না হয়েছিল। ঘেন্নাটা রমার ওপরে তো বটেই, ঘেন্নাটা পুরো ব্যাপারটার অশ্লীল প্রস্তাবনার ওপরও হয়তো বা। আমি জানি না অন্য পুরুষেরা এ বাবদে কী ভাবেন, জানি না এই জন্যে যে ব্যাপারটা এত ডেলিকেট, ব্যক্তিগত যে তা নিয়ে কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেও আলোচনা করার ইচ্ছা হয়নি কখনো। মনে হয় যে প্রত্যেকটি নারীরই এক একটি তারের বাজনার মতো তাদের সুরে বাজালে তারা ভরপুর সুরে বাজে। তারা রবিশঙ্করের সেতারের মতো গমগমে সুরে বাজে, কিন্তু তা না হলে আলাপ বিস্তার ঝালা সবই তখন বেসুরো। যাদের রসজ্ঞান আছে, সুরুচি আছে, তাদের কাছে সুরের আর অসুরের মধ্যে তারতম্য অনেকটা। যারা বাজাতে হবে বলেই বাজাতে ভালোবাসেন, এক কথায় যারা কম্পালসিভ বাজিয়ে, আমি তাদের দলে নই। যে বাজনা আলাপের গভীর গম্ভীর অস্ফুট খাত থেকে ঝালা চঞ্চল দ্রুত ধাবমানা অস্থির আনন্দে শিহরিত অনুরণিত পঞ্চমে না পৌঁছয়, সে বাজনা বাজাতে বা সেই বাজনায় সঙ্গত করতে আমি রাজি নই। গানের সঙ্গে যেমন গায়কী, সারেঙ্গির সঙ্গে যেমন গায়কের, তেমন শরীরের সঙ্গে মনের পূর্ণ সমর্থন ও বোঝাবুঝি না থাকলে কারো শরীরে যাওয়ারই মানে নেই। এত সব তত্ত্বকথা নিয়ে মাথা ঘামাতাম না আমি। এই সুকুমার বোস এ নিয়ে সোচ্চার চিন্তাও করতো না। যদি না আমি ভুক্তভোগী হতাম, যদি না রমার এই ব্যাপারের অদ্ভুত শীতল ব্যাখ্যাহীন অশালীনতা আমাকে চিরদিন পীড়িত না করত। শারীরিক সম্পর্ক ব্যাপারটাতে চিরদিনই গলদঘর্ম কর্তব্যকর্ম যা ছিল তা আমারই ছিল। রমা চিরদিনই কেজন মহান প্রাচীনা মহিলার মতো তার গর্বিতা দয়াবতী কড়িকাঠ গোনা প্যাসিভ ভূমিকায় কয়েক মিনিটের আড়ষ্ট অভিনয় শেষ করে এয়ার কন্ডিশনার এবং দেয়ালের নীরব টিকটিকিদের, যারা তার কৃতিত্বের একমাত্র সাক্ষী থাকত, কাছ থেকে প্রচণ্ড হাততালি আশা করত। জানি না, হয়তো আমি এই সুকুমার বোস অতিমাত্রায় রোমান্টিক, অতিমাত্রায় পারফেকশনিস্ট বলে এই ব্যাপারটাকে নিয়ে এমন মর্মান্তিক শীতল হেলাফেলা আমার কাছে ভণ্ডামিরই নামান্তর বলে মনে হতো। যে ভণ্ডামি আমাদের দুজনকে সুস্থ স্বাভাবিক খুশি জীবন থেকে পদে পদে বঞ্চিত করেছে। আমি চিরদিনই ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করে এসেছি, কাউকে ইচ্ছার বিরুদ্ধে বাঁধতে চাইনি। আমার কাছে কারো ওপর নিজের ইচ্ছা জোর করে চাপাইনি। বদলে এইটুকুই শুধু আশা করেছি যে অন্য পক্ষ আমাকে এই স্বাধীনতা থেকে বঞ্চিত করবে না। রমার চরিত্রটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে ওকে বুঝতে পারি না। ও এখন সীতেশের সঙ্গ চায়, অথচ সীতেশকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায় না। আমাকে দু চোখে দেখতে পারে না, অথচ আমাকে স্বামী হিসেবে সমাজে প্রেজেন্ট করতে চায়। কোনো ইমপ্রেসারিরও যেমন করে ঘোগল পাশা জাদুকর বা স্বামী শ্রীমৎ হঠযোগনিন্দকে উপস্থিত করে, তেমন করি। এই অবস্থাটা আমার পক্ষে নিতান্ত অস্বস্তিকর। একে মানিয়ে নেওয়া মুশকিল। আমার অসুখের আগে অবধি ছুটিই ছিল আমার সঙ্গে রমার মনোমালিন্যের একমাত্র কারণ, কিন্তু এবারের ছুটির সম্বন্ধে ওর এই ঔদাসীন্য আমাকে আশ্চর্য করেছে।
কারণ এতে কোনো ভুল নেই যে ছুটির সব খবরাখবর ওর নখদর্পণে। আমার মনে হয় ওর মাইনে করা অপেশাদার গুপ্তচর আছে এখন, যারা তাদের কাজে এমন দর যে সিআইএর বড় সাহেব জানতে পেলে অবিলম্বে তাদের মোটা মাইনে বহাল করতেন। অথচ তবু সব জেনে শুনে ওর এই ঔদাসীন্য আমাকে অবাক ও ব্যথিত করেছে। এইসব নানা কথা ভাবতে ভাবতে খাটে এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ সীতেশের সঙ্গে দেখা, ঘুমের মধ্যে। আশ্চর্য, দেখলাম সীতেশ কেতুর চোখে সিগারেট ধরিয়ে রোদে এসে দাঁড়ালো। লালি এসে আমাদের দুজনে চা দিয়ে গেল। সীতেশকে চা ঢালতে ঢালতে বললাম, তোরা হঠাৎ চলে এলি এখানে খবর না দিয়েই? সীতেশ হাসলো, বলল, রমা বলল চলো সরজমিনে তদন্ত করে আসি। আর তোর গার্লফ্রেন্ড সম্বন্ধে গুজবে কলকাতার বাজার এখন গরম, তাই বুঝি? আমি বললাম। তারপর বললাম, তোর ব্যবসা কি বন্ধ করে দিয়েছিস নাকি কাজকর্ম নেই? ও চমকে উঠল, বলল, আরে ব্যবসা বন্ধ করব কেন, ব্যবসা চলছে। আমি চুপ করে থাকলাম কিছুক্ষণ। হঠাৎ সীতেশ বলল, রমা আস্তে আস্তে তোর কথা বলছিল, জানিস তো, শি ইজ ভেরি প্রাউড অফ ইউ। আমি জবাব দিলাম না। তারপর বললাম, আর ডলি, তোর সম্বন্ধে ডলি প্রাউড না? ফু। ও বলল সিগারেটের ছাই ঝেড়ে। তারপরে বলল, কি জানিস তো, ডলিকে ও যা চায় সবই আমি দিয়েছি। ওর বাইরে ওর কিছু চাইবার বা বোঝবার নেই। ওকে নিয়ে আমার মস্ত সুবিধে এই যে ও মনে করে ওর মতো বুদ্ধিমতী মেয়ে পৃথিবীতে হয় না, এবং সেখানেই আমার সুবিধা। বুঝলি সুকুমার, মেয়েদের বাড়তে দিতে হয়। সবসময় জানবি মেয়েরা গ্যাস বেলুনের মতো, ওদের মধ্যে গ্যাস পুরোপুরি দিয়ে দেবার পর তুই বারান্দার রেলিংয়ে শুধু সুতোটা বেঁধে রাখ, দেখবি উপরে যে চড়েছে সে আর নামতে পারছে না। তুই নিজে সুতো টেনে না নামালে আর নামতে পারছে না, তখন তুই ইচ্ছে মতো তলায় চড়ে বড়ে খা। আমি বললাম, তুই যেমন খাচ্ছিস। ও আমার দিকে ঘুরে বলল, হাউ ডু ইউ মিন? আমি ওর বা কানে হাত বুলিয়ে বললাম, তোর বা কানটা ডান কানের চেয়ে বড় ছিল না, মনে আছে? এই নিয়ে কলেজের ছেলেরা ঠাট্টা করতো। তোর এই বা কানে পিস্তলের নলটা ঠেকিয়ে দিয়ে ট্রিগারটা টেনে দেব, ডান কানের ফুটো দিয়ে গুলিটা বেরিয়ে যাবে। কি বুঝলি? একটু থেমে বললাম। সীতেশ অবিশ্বাসী গলায় বলল, হোয়াট? আমি বললাম, চা খা, ঠান্ডা হয়ে গেল। সীতেশ অন্যমনস্ক গলায় চায়ে চুমুক দিয়ে বলল, কেন? তুই আমার সঙ্গে যুদ্ধ কর, অন্যভাবে পরাস্ত কর আমায়। আমি বললাম, তোর সঙ্গে লড়বার মতো যথেষ্ট সম্মান তোকে আমি দিতে রাজি নই। বিশ্বাসঘাতকদের সঙ্গে কেউ কখনো লড়ে শুনেছিস? বিশ্বাসঘাতকদের জাস্ট সাবড়ে দেওয়া হয়। তোকে আমি ঘেন্না করি। রমার সঙ্গে তুই অন্তরঙ্গতা করেছিস বলে করি না, করি এই জন্য যে তোকে আমি একদিন বন্ধুর মর্যাদা দিয়েছিলাম, তুই সেই সম্পর্কের অমর্যাদা করেছিস। তোর একটা মাত্র শাস্তি, মৃত্যু। বন্ধুত্ব যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি, তা তুই কখনো বুঝিসনি, তা তুই শেষের দিনে জানতে পারবি। ঘুম ভাঙল, চোখে আলো পড়তে। তাড়াতাড়ি উঠলাম। বাড়িতে অনেক অতিথি। বাবুর্চিখানার দিকে গিয়ে ব্রেকফাস্টের আয়োজন ঠিকমতো করছে কিনা হাসান এবং লালি তা দেখে এলাম। মুখ টুক ধুয়ে বাইরে রোদে পায়চারি করছি। দেখি সীতেশ একটা চমড়া বকরা ড্রেসিং গাউন গায়ে দিয়ে সিগারেটের টিন হাতে বেরিয়ে এলো। দূর থেকে বলল, গুড মর্নিং। আমি হাসলাম, বললাম, রাতে ঘুম হয়েছিল? ও বলল, দারুণ। তারপর বলল, জায়গাটা বেশ, তবে একা একা থাকা আমার পক্ষে সম্ভব নয়, তোর মতো পাগলরাই পারে। শুধলাম, তোরা আজই ফিরে যাবি? ও বলল, ও ইয়েস সার্টেনলি, লাঞ্চের ইমিডিয়েটলি পরেই।
ইতিমধ্যে ডলি ও মাধুরীও গরম ড্রেসিং গাউন পরে বেরিয়ে এলো। ডলি বলল, এই সুকুমার, শিগগিরই চা, ভীষণ ঠান্ডা। লালি চা নিয়ে এসেছিল টি কজিতে। কেটলি ঢেকে চায়ের ট্রেটা বেতের টেবিলের ওপর বসিয়ে রেখে গেল। আমরা 1 কাপ করে চা খেয়েছি। এমন সময় রমা ভেতর থেকে চেঁচিয়ে বলল, বেয়ারা, চায়ে লাও। এখানে বেয়ারা কেউ নেই। যারা আছে তাদের প্রত্যেকের বাবা মার দেওয়া একটা করে ভালো হোক খারাপ হোক নাম আছে। সেই নামে আমি তাদের ডেকে থাকি। বিয়ারা বা বাবুর্চি কি আয়া বলে তাদের ডাকি না। কেউ ডাকলে কানে লাগে। লালি যখন বেয়ারা বলে ডাকাতে বুঝতে পারল না, তখন আমি 1 কাপ চা বানিয়ে নিয়ে ঘরে গিয়ে ওকে দিলাম। আর যাই হোক, রমা এখানে আমার অতিথি। ওর জন্যে হাতে করে চাটা নিয়ে যেতে খারাপ লাগলো না, বরঞ্চ ভালোই লাগলো। মনে হলো আমি মার্টিন লুথার কিংয়ের মতো ক্ষমাময় হয়ে গেছি। ও বলল, বাবা, কত ঢং! কি, লোকের সামনে ভালোবাসা দেখাচ্ছ? আমি উত্তর না দিয়ে বললাম যে, চাটা নিয়ে বাইরে এসো, বাইরে রোদ। শীতেশ ওদের বলছিল, এখানে একটা ওপেন এয়ার বার থাকবে, আর ওইখানে বারবিকিউ হবে। ক্রিসমাস ইভে 200 লোকের পার্টি দিতে বলবো এখানে রমাকে। যদি তোমরা চাও তো এখানে একটা নাচের বন্দোবস্ত করা যেতে পারে, এভরিজিনার্সদের দিয়ে। আমি আসতেও শীতেশ বিন্দুমাত্র দমিত হলো না। বলল, এসব জায়গায় দল বেঁধে এসে হই হুল্লোড় করার জন্যে, আদারওয়াইজ নো গুড। তিতিরগুলো ডাকছিল চতুর্দিক থেকে। টুনটুনি পাখি এসে রঙ্গনের ডালে দুলে দুলে অস্ফুটে কি কথা বলে চলে গেল বোঝা গেল না। বুলবুলিরা জোড়ায় জোড়ায় এদিকে ওদিকে ভর্র ভর্র করে উড়তে লাগলো। টিয়ার ঝাঁক রোজ সকালে রুটিনের মতন পেয়ারা বনে এসে বসে ডালে ডালে ঝাপাঝাপি করতে লাগলো। কিন্তু শীতেশের একতরফা বক্তৃতার জন্যে কোনো পাখির ডাকি আর শোনা গেল না। মালি এসে শীতেশের গাড়িটা ঝাড়তে আরম্ভ করেছিল। শীতেশ খেকিয়ে উঠল নেড়ি কুত্তার মতো। আমার দিকে ফিরে বলল, তো লোকগুলো কী রে, মার্সিডিস গাড়িতে এরা জন্মে হাত দিয়েছে? এক্ষুনি রংটার 12টা বাজাতো, গায়ে ক্রাচ পড়ে যেত। তারপর বলল, যদি এখানে থাকিস আরও কিছুদিন, এগুলোকে ট্রেন আপ কর। এরকম সব জঙ্গলি লোক নিয়ে কাজ চলে? আমি হাসলাম, বললাম, জায়গাটাও তো জঙ্গলি। এখানকার মতো জায়গায় আমার মতন লোকের এ দিয়েই কাজ চলে যায়। তোদের মতো লোকের জন্য তো এ জায়গা নয়। কিছুক্ষণ বিরতির পর শীতেশ বলল, বুঝলি সুকুমার, সেদিন তোর একটা গল্প পড়লাম, কোথায় যেন, যাই হোক, কিছু মনে করিস না। তোর নায়কগুলো কেমন যেন মিনমিনে। ডলি বলল, তার মানে? শীতেশ বলল, মানে নায়ক নায়িকারা বাড়িতে গিয়ে পৌঁছলো। নায়িকার স্বামী বাড়িতে নেই, ট্যুরে গেছে। নায়িকা তাকে থেকে যাবার জন্য পিড়াপিড়ি করলো, কিন্তু নায়ক শুধু নায়িকার হাতে একবার হাত রেখেই চলে এলো, আর কিছুই করলো না। তারপর বলল, কিছু মনে করিস না, এর চেয়ে কোনো সিলি ব্যাপার ভাবা যায় না? মাধুরী বলল শীতেশকে, ধরুন আপনি যদি নায়ক হতেন তো কি করতেন? শীতেশ হা হা করে হাসলো অনেকক্ষণ। তারপর বলল, যা করতাম তা নায়িকাই জানতো। নায়িকা রিলিজ করতো তা কি অন্য লোককে বলে বেড়াবার? ডলি খুব অপ্রত্যাশিতভাবে বলল, সুকুমারবাবুর নায়কদের কিন্তু আমি বুঝতে পারি। শীতেশ বলল, কী রকম? তাদের সম্বন্ধে তোমার কি ধারণা? ডলি হেসে উঠল, বলল, তারা শুধু মনির কারবারি, তাদের শরীর নেই। ওরা তিনজনের সমস্বরে হো হো করে হেসে উঠল। আমার ভীষণ অস্বস্তি লাগতে লাগলো। রমার ওপর প্রচণ্ড রাগ হতে লাগলো। রমা কলকাতায় যা ইচ্ছে তাই করুক, তার যা প্রাণ চাই। আমি কখনো বাধা দিতে যাইনি, কিন্তু কতগুলো স্থূল শরীর সর্বস্ব লোককে সঙ্গে করে আমার এখানে আমার এই পাখি ডাকার শান্তি বিঘ্ন করা, তার কোনো অধিকার নেই।
আজকে আর আমার ওপর তার কোনো অধিকারই অবশিষ্ট নেই। আমি বললাম, তোমরা চান টান করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, আমি বাবুর্চিখানায় তাড়া দিয়ে আসি। বাবুর্চিখানায় ওদের তাড়া দিয়ে আমি কারি পাতা গাছগুলোর তলায় দাঁড়িয়েছিলাম। ওদিকে ফিরে যেতে আমার ইচ্ছে করছিল না। স্থূলতার প্রতিবাদ স্থূলতা দিয়ে হয় না, সে প্রতিবাদে আমি বিশ্বাসও করি না। আমার হঠাৎ মনে হলো ডলি এবং মাধুরী ও রমার সঙ্গে সীতেশের যে একটা সম্পর্ক আছে তা জানে এবং জেনেও সেটাকে রিলিশ করে, এমনকি ডলিও করে। ওরা হয়তো সকলে যুক্তি করেই আমাকে অপমান করার জন্য এখানে এসেছে। আমি চিৎকার করতে পারি কি না, অপমানে কাঁদি কি না, রেগে নীল হয়ে যায় কি না, তা ওরা বোধহয় দেখতে এসেছে। কিন্তু ওরা জানে না, রমাও জানে না যে জীবনে আমি এক নিজের পেটের কারণে ছাড়া অন্য কোনো রক্তক্ষয়ী প্রতিযোগিতায় নামতে চাইনি। এক প্রতিযোগিতাতে আমি ফুরিয়ে গেছি। আমি লড়ব না, প্রতিবাদ করব না জেনেও ওরা কেন আমার মুখে মদ ছোড়ে? ওদের সঙ্গে আমি ডুয়েল লড়ব না, কখনো লড়ব না। না, লড়ার কারণটা ওরা কখনো বুঝবে না। আমি ওদের বুঝিয়ে বলতে নিজের এই নিদারুণ অপমান সহ্য কেন করি তা ওদের বুঝিয়ে বলতেও রাজি নই। পেছনের নালাটায় রোদ এসে পড়েছিল। কতগুলো হলুদ প্রজাপতি ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছিল ওদিকে। মালুর কালো রঙা মেয়ে কুকুরটা বসে রোদ পোহাচ্ছিল। এমন সময় আশেপাশের বাড়ির কোনো একটি খয়েরি রঙা মদ্দা কুকুর এসে তার পেছনে লাগলো। কুকুরিটা প্রথমে বিরক্তি দেখালো, ঘ্যাক করলো, তারপর কামড়াকামড়ি করলো। সবশেষে পরাভূত অবস্থায় মদ্দা কুকুরটার প্রবৃত্তিতে অতিষ্ঠ হয়ে পেছনের নালার অন্ধকারে নেমে গেল। আমার হঠাৎ মনে হলো ডলি, সীতেশ এবং আরও অনেকে বোধহয় খুশি হতো যদি সুকুমার বোসের নায়করা এই মদ্দা কুকুরটার মতো হতো। ওরা বোধহয় একবারও বুঝতে পারে না বা বুঝতে চায় না যে সুকুমার বোস এই একজন সামান্য অখ্যাত লেখক মানুষদের নিয়ে লেখার চেষ্টা করে, কুকুরদের নিয়ে নয়। মানুষদের জীবনও এমন বহু প্রবৃত্তি আছে যা পশুদেরও আছে, কিন্তু আবার এমন কিছু মানুষদের আছে যা পশুদের নেই, তা হচ্ছে মানুষের মন। বহু শতাব্দীর পর শতাব্দী ধরে পরিশীলিত হয়ে যে বস্তুটি আজ মানুষের জীবনের সবচেয়ে গর্বের বস্তু হয়ে দাঁড়িয়েছে, কি জানি, ঠিক বুঝতে পারি না। যে যুগে মানুষ চাঁদে যাচ্ছে সে যুগেই কি মানুষের এক বিশেষ অংশ মানবিক সত্তা বিসর্জন দিয়ে পাশবিক সত্তা অনুরোপণ করার চেষ্টা করছে? হঠাৎ রমা বলল, এখানে কি করছো? রমা বাবুর্চিখানার বারান্দায় দাঁড়িয়েছিল। আমি বললাম, কিছু না। রমা চান করে নিয়েছিল, একেবারে প্রসাধন করেছিল, দামি একটা বালুচরী শাড়ি পরেছিল, কানে মুক্তোর ইয়ার টপ, গলায় মুক্তোর মালা। রমার চুলে রোদ এসে পড়েছিল। পেঁপে গাছের পাতায় বসে শালিক ডাকছিল। রমাকে খুব সুন্দরী দেখাচ্ছিল। রমার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার হঠাৎ খুব ইচ্ছে করেছিল দৌড়ে গিয়ে ওকে বুকের মধ্যে ধরি, ওকে বলি, আমার প্রথম জীবনের রমা, আমার জীবনের প্রথম নারী, প্রথম প্রেম রমা, তুমি ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। তুমি দেখো, আমরা দুজনে, আমি আর তুমি দুজনে মিলে আবার নতুন করে সব আরম্ভ করব, ঘর বাঁধব, সুখের ঘর। ফিরে এসো রমা। ভাবলাম, বলি, আমি ছুটিকে ভুলে যাব, তাকে সম্পূর্ণ ত্যাগ করব। শুধু তুমি আমার কাছে, তোমার সম্পূর্ণতায়, তোমার উচ্ছলতায়, তোমার সাবলীল বাধা বন্ধনহীন শরীরে এবং নিষ্কলুষ মনে ফিরে এসো আমার কাছে। ইচ্ছে হলো ওকে চুমু খেতে খেতে বলি, এসো, ক্ষমা করে দিই আমরা দুজন দুজনকে, পুরানো জীবন বাতিল করে এসো, একটা নতুন জীবন শুরু করি। এখনও বেলা আছে, এখনও সকালের আশাবাদী রোদ আছে, এখনও পথ আছে ফেরার। রমা আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো, বলল, তোমার রাতে ঘুম হয়নি?
আমি বললাম। রমা বলল, আমি জানি তোমার কষ্ট আছে, কষ্ট হয় অনেক, কিন্তু তোমাকে কষ্ট পেতে হবে আরও, কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। কি কষ্ট দিয়েছ তুমি জানো না? একটু থেমে ও বলল, আমি জানি আমি যা করেছি তা ভালো করিনি, কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্যে হাতের কাছে ওর চেয়ে ভালো হাতিয়ার আর কাউকে পাওয়া গেল না। আমি বললাম, আমার অপরাধ আমি জানি, কিন্তু তুমি কথা বলতে পারবে না যে তোমাকে ঠকিয়ে আমি নিজেকে আনন্দিত করেছি। সেই সব পায়ে দাঁড়ানোর দিনে তোমাকে যদি ঠকিয়ে থাকি তো সঙ্গে সঙ্গে আমাকেও ঠকিয়েছি। যা করেছি সে তো তোমার জন্যে করেছি, আমার একার জন্যে তো করিনি। রমা ঘৃণার সঙ্গে বললাম, করেছো, তুমি যশ চেয়েছিলে, তুমি বড় স্বার্থপর, তুমি নিজেকে ছাড়া জীবনে আর কাউকে ভালোবাসোনি। তুমি কোর্ট করেছো, মক্কেল সামলেছ, তোমার সিনিয়রের প্রতি সিনসিয়ার হয়েছ, তারপর তুমি লেখক হয়ে নাম করতে চেয়েছো, কিন্তু কেন এত স্বার্থপর তুমি? আমি ছোটবেলা থেকে লেখক হতে চেয়েছিলাম, এদেশে কারো ইচ্ছা নয়, ছিল না। গুরুজনেরা যা হতে বলেছিলেন তাই তো হতে হয়েছিল। নিজের মনের ইচ্ছেটা গুরুজনদের ইচ্ছে পূরণের পর বিকাশ করতে চেয়েছিলাম। আর আমার ইচ্ছাটা বলবো না, বলবো দাবি। আমার দাবি কি কিছুই ছিল না তোমার ওপর? আমাকে কি তোমার লাইব্রেরির তাকে রেফারেন্সের বই ভেবেছিলে তুমি? ভেবেছিলে কোনো দিন কোনো মামলায় যদি প্রয়োজন হয় তবেই আমার পাতা খুলবে? আমি চুপ করে রইলাম। রমা সিঁড়ি দিয়ে নেমে এলো, এসে বলল, ওই দিকে চলো, কুয়োতলার দিকে। তারপর বলল, তোমার সঙ্গে কমার্স ছাড়াছাড়ি থেকে বোধহয় ভালোই হলো। তুমিও নিজেকে বুঝবার সুযোগ পাবে, আমিও পাবো নিজেকে বুঝবার। তোমাকে একটা কথা বলবো, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়, একটা ঘিনে করুণা হয়, কারণ তুমি অনেক টাকা রোজগার করো, অথচ নিজের হাতে তোমার 5 পয়সা খরচ করার অবকাশ নেই। তুমি যশ পেয়েছো, অথচ সেই যশের কোনো মূল্য নেই। তোমার নিজের কাছে নিজের জীবনের মূল্যে কাউকে যদি যশ পেতে হয় তো যশের দাম কি? যারা সেই যশ চায় চাক, তুমি চেও না। হাজার লোক বলল তুমি দারুণ সওয়াল করো, বলল তুমি দারুণ লেখো, তোমাকে চিঠি লিখলো, তোমার ছবি চাইলো, তাতে তোমার কি? যখন তুমি ভীষণভাবে একা থাকো, যখন তুমি ভীষণভাবে কাউকে চাও, তখন তোমার কোনো পাঠিকা কি তোমাকে আমি যা দিতে পারে তা দেবে না, কেউ দেবে না। তারা বড় জোর তোমার সঙ্গে রেস্টুরেন্টে খাবে, বন্ধুদের চোখ বড় বড় করে বলবে, এই জানিস সুকুমার বসুর সঙ্গে আলাপ হয়েছে। ঠাট্টা করে বলবে, জানিস আমার প্রেমে পড়েছে হেড ওভার সিলস। তারা বড় জোর টেলিফোন করে তোমাকে ন্যাকা কথা বলবে। তারা তোমার সত্যিকারের অভাব কখনো মেটাবে না, তোমাকে ভালোবাসবে না। পাঠিকাদের ভালোবাসা পোশাকি ভালোবাসা, দামি শাড়ির মতন। পার্টি শেষ হলে সযত্নে ন্যাপথলিন দিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে আলমারিতে তুলে রাখবে ওরা ওদের ভালোবাসা। আমি চুপ করেছিলাম। হঠাৎ রমাই বলল, আমি জানি তুমি ছুটির কথা ভাবছো, মেয়েটা ভালো, হয়তো তোমাকে সত্যিই সে ভালোবাসে, কিন্তু আজকালকার অল্প বয়সী মেয়েরা ভালোবাসার কিছু বোঝে বলে আমার মনে হয় না। ওরা ওই গোড়ায় ঝোলে, ওই ঝুপ করে নেমে পড়ে দৌড় দেয়। এদের কোনো গভীরতা আছে বলে আমার মনে হয় না। তোমার জন্য আমার খুব কষ্ট হয়, ভয় হয়। ছুটি যদি তোমাকে দুঃখ দেয়, সে দুঃখ তুমি সামলে উঠতে পারবে না, কারণ তুমি আমার মতো শক্ত নও। আমি আগাগোড়া চুপ করেই ছিলাম। বললাম, আর শীতেশ সম্বন্ধে তোমার কি ধারণা? রমা হাসল, বলল, আমি জানতাম তোমার আত্মবিশ্বাস আছে। শীতেশ যে তোমাকে এমন পীড়া দেবে তা কখনো ভাবতে পারিনি আমি। তোমাদের এই পুরুষ মানুষদের আমরা মেয়েরা মিথ্যায় ভয় ভক্তি করি, তোমরা আসলে কাচের চেয়েও ঠুনকো। মাঝে মাঝে মনে হয় তোমার আত্মবিশ্বাস যদি এতই কম, তাহলে জীবনে সাকসেসফুল হলে কি করে, কিসে ভর করে? আমি বললাম, তুমি আমার প্রশ্নটা এড়িয়ে গেলে। ও বলল,
বলছি, তোমার বন্ধু সীতেশ একটি আস্ত শিলিগোট, একটি বাবার পয়সায় বসে খাওয়া আকাট বুড়ো খোকা। তুমি জাস্ট দেখে নিও ওর কি অবস্থা করি আমি। ও কেঁদে কুল পাবে না। ছুটি যেমন তোমাকে ভালোবাসে, আমি ওকে তেমনই করে ভালোবাসি। আজকালকার অল্প বয়সী মেয়েদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গিলটি করা গয়নাকে কিভাবে সোনা বলে চালানো হয় তাই শিখছি। একটু থেমে বলল, তোমার কথা বলতে পারি না। আমি কিন্তু আমার পার্ট দারুণ এনজয় করছি। ইটস গ্রেট ফান। আই উইশ তুমিও তোমার এই মিথ্যে অ্যাফেয়ারটা পুরোপুরি এনজয় করো। রমার কথা ভালো করে আমার মাথায় ঢুকছিল না। আমার সব গোলমাল হয়ে গেল। আমি বোকার মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম। রমা স্বগতোক্তি করল, বলল, টাইম ইজ এ গ্রেট হিলার। 6 মাস ছাড়াছাড়ি না থাকলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কোথায় দাঁড়াতো আমি জানি না। আজ দারুণ লাগছে। মনে হচ্ছে আমাদের হানিমুনের কোনো সকাল। জানো সুকু, আমি জানি, আমি কনফিডেন্টলি জানি যে তুমি আমার এবং চিরকাল আমারই থাকবে। আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেয় এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। ছুটিকে নিয়ে আমি মাথা ঘামাই না। আমার আত্মবিশ্বাস আছে। তোমারও যদি আমার সম্বন্ধে এই আত্মবিশ্বাসটুকু থাকতো তো আমি খুশি হতাম। এই সম্বন্ধে তোমার আত্মবিশ্বাস না থাকাটা আমার পক্ষে অপমানকর। ওরা বাইরের পেয়ারা তলায় ব্রেকফাস্ট ঠিকঠাক করে লাগাচ্ছিল। হঠাৎ রমা বলল, তুমি কাল রাতে রাগ করেছিলে না? আমি মুখ তুলে তাকালাম ওর দিকে। বললাম, না, রাগ করব কেন? ও বলল, এখন যাবে? ওর চোখ আনন্দে নেচে উঠল। এই রমাকে আমি চিনতাম না। হয়তো কখনো চিনতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। ও বলল, বাথরুমের দরজা দিয়ে বেডরুমে চলো যাই, ওরা কেউ জানতে পারবে না। বলেই রমা আমাকে টেনে নিয়ে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমার মন চাইছিল না, কিন্তু রমার এমন একটা খুশির মুহূর্তকে আমি ফু দিয়ে নেবাতে চাইনি। তারপর আমার মনে নেই। যা মনে আছে তা এই যে, অনেক দিন ভুলে যাওয়া ফেলে আসা কোনো নির্জন সুগন্ধি পাহাড়তলিতে আমার সুন্দরী যুবতী রমার হাত ধরে আমি গিয়ে পৌঁছেছিলাম। অনেকগুলি বিস্মৃত প্রায় বোধ, অনুভূতি, অনেক আশ্চর্য অবাক আরাম আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল। যে কোষাগারের নরম দরজা বহু বছর খুঁজে পাওয়া যায়নি, সেই কোষাগার হঠাৎ এই আলো ঝলমল সকালে খুলে গেছিল। মণি মাণিক্যে হিরে জহরাতে চোখ ঝলসে উঠেছিল। শরীর দুটি বাঙায় শরীর তাদের নিজেদের বিশেষ বিনোদনের বিভাসে স্বর্গরাজ্যের বীণার মতো বাজছিল। ধূপের গন্ধ, ফুলের গন্ধ, আরতির শব্দ সমস্ত মিলেমিশে সেই পারিজাত পাহাড়তলির প্রথম সকাল এক বিস্তৃত ভরন্ত ভালো লাগায় ভরে গিয়েছিল। দুপুরের খাওয়া দাওয়ার পর ওরা যখন গাড়িতে উঠছিল, রমা হঠাৎ আমার এক কোণে টেনে নিয়ে গিয়ে বলল, কাল রাতে সীতেশের সঙ্গে যখন বাইরে গিয়েছিলাম তখন সত্যি কিন্তু ও পথ হারিয়ে ফেলেছিল। মাথার চুল আমি নিজেই এলোমেলো করে দিয়েছিলাম, হাত দিয়ে টিপ লেপটে দিয়েছিলাম। সীতেশ বলেছিল, ওরকম করছো কেন? আমি বলেছিলাম, চুলের মধ্যে পোকা ঢুকে গেছে। তারপর বলল, যাই করে থাকি, তোমার মুখ দেখে বুঝেছিলাম তুমি যা মনে করবে ভেবেছিলাম তাই ভেবেছ। তোমার মনটা বেশ ছোট, যাই বলো। একসময় সীতেশের বেগুনি মার্সিডিস ধুলো উড়িয়ে চলে গেল। আমি অনেকক্ষণ বাগানের চেয়ারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। মনে হলো এই একদিনে আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। ঝড়টা বসন্ত বাতাসের না শিলাবৃষ্টির, এক্ষুনি তা বোঝার ক্ষমতা আমার নেই। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে।
আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।